এহেনে তেজ দেখাইয়া যাইবা গা? এটা কি তোমার খালা বাড়ি না মানুষের বাড়ি? কোনটা? তুমি কার কথা বেশি পাত্তা দিতেছ? কথার হেতুটা ঠিকঠাক মতো বুঝতে পারল না ফিহা। যার দরুন কপালে অসংখ্য ভাঁজ ফেলে সুফিয়ার দিকে প্রশ্নোত্তর চোখে চাইলেও সুফিয়ার মুখভঙ্গি দেখে মনে মনে খুশি হয়ে আবারও দ্বিতীয় দফায় বলে উঠলেন, কাপুরুষের মতো কাজ করতেছ কেন? কাপুরুষ কারে কয় জানো? যার কলিজায় ঠাস ঠাস করে জবাব দেওয়ানোর ক্ষমতা থাকে না, যারা অপমান শুনাও মুখ্যম জবাব দিতে জানে না, তাই তারাই একদিন গাধার মতো পালাইয়া যাওয়ানোর চিন্তা করে। এইখানে একটা মানুষ তোমারে কথা শোনাইলো, আর হ্যারে তুমি পাত্তা দিয়ে মাথায় তুলবা? তাইলে তো ওই মানুষটা তোমারে সামনে পাইলেই সেকেন্ডে সেকেন্ডে অপমান করতে থাকবো। তুমি কি এগুলা নিজের লেগে চাইছো? পিয়া ভাবনায় পড়ে গেল। অপমান শুনে চুপ থাকার কোনো মানেই হয় না, কেননা চুপ থাকলে দেখা যায় পণ্ডিতিপনা মানুষগুলো আরও সাহস পেয়ে কথা শোনাতে থাকে। সুফিয়ার কথাকে সমর্থন করলেও আংশিক দ্বিধাগ্রস্ত বলে, সে যদি কুয়ায় ঝাঁপ দিয়ে নিচু আচরণ করতেই থাকে তাহলে কি আমিও তার সাথে কুয়ায় ঝাঁপ দিয়ে ঝগড়া করতে যাব? তর্ক চালাচালি করলেই কি আমার সম্মান করতে শিখবে সে? কি এমন ভুল করেছিলাম যার জন্য অতগুলো শুনিয়েছে? উত্তর আছে? জানেন কিছু? কেন আমার সাথে খ্যাক শিয়ালের মতো খ্যাক খ্যাক করতে থাকে সে? পিয়ার রাগারুন মুখটা দেখে সুফিয়ার খুব হাসি পাচ্ছিল। এইটুকুনি মেয়েটার ভেতরে যেই ক্ষোভ, যেই রাগ, যে আক্রোশ তিনি দেখতে পাচ্ছেন, ঠিক একই ধরনের ক্রুদ্ধ তেজ তিনি আরেকজনের মধ্যেও সময়ে অসময়ে দেখতে পান। তবে কি নিয়তি তাদের অলক্ষী কাজ শুরু করে দিয়েছে, যার একচ্ছত্র সূচনা এই তর্ক, এই বিবাদের মাধ্যমেই হতে যাচ্ছে। সুফিয়া মিষ্টি হাসি দিয়ে ফিহার সরু চিকন হাত দুটো নিজের মুঠোয় টেনে বিছানায় এসে বসলেন। মুখোমুখি হয়ে একটু কাছে এসে মাথায় স্নেহাতুর হাত ছুঁয়ে বললেন, কেউ কুয়ায় ঝাঁপ দিলে তার মতো ঝাঁপাইতে হইব কেন? চালাকের মতো? চালাক হইতে জানো না? তুমি চালাকের মতো বালতি ফালাইয়া তরকারি পানি তুলে লইবা, এরপর মানুষে কি কইল না কইল ওই দিকে ধ্যান দেওয়ানোর দরকার নেই। নিজের যোগ্যতা প্রমাণ করণের লিগা অনেক কিছু সহ্য করণ লাগে। সবকিছু সময়ের হালে ছাইরা দাও। সবসময় একটা কথা মনে রাখবা, এটা তোমার খালার বেটাইছে, বাইরের মানুষের কাছে ধন্না দিতে যাও কেন? কথাটা ঠিকই বলল। সে কেন মুখ লুকিয়ে ক্ষোভের সাথে চলে যেতে চাইছে? সম্পূর্ণ বিনা দোষে যেহেতু কথাগুলো শুনিয়েছে এবং তিরিক্ষি গলায় ফিহাকে চলেও যেতে বলেছে, তাহলে ফিহা কোন অধিকারী তার কথা ও আদেশ পালন করতে যাবে? সে কে? কি হয় ওর? ও এই বাড়িটা নিশ্চয়ই খালামণি, তাহলে তার কথা শুনে লাভ কি? প্রিয়া ফ্লোরের দিকে শূন্য দৃষ্টি রেখে চরম মুহূর্তে সিদ্ধান্তটা নিয়ে ফেল। সে ঘাড় নিচু করে মিনমিনে স্বভাবের মতো পালিয়ে যাবে না, বরঞ্চ নাক উঁচু করে সরাসরি তার দৃষ্টির সাথে দৃষ্টি মিলিয়ে মুখোমুখি হবে সে। ভেতরে ভেতরে চাপা আক্রোশের অবস্থা হতেই সুফিয়ার উদ্দেশ্যে বললে, আমাকে আজ পর্যন্ত বাবাও একটা ধমক দেয়নি। সেখানে যে আচরণটুকু আমি পেলাম সেটার হিসাব অবশ্যই চুকাতে হবে। ছোটবেলায় অনেক সম্মান দিয়েছি খালা, এরপর থেকে কোনো প্রকার উগ্র আচরণ দেখলেই দু চারটা কথা শুনিয়ে ছাড়বো। শুধু শুধু নিজের উপর ফালতু কথা শুনবো না আমি যেখানে ভাইয়াদের সামনে যে আহামরি কিছু করিনি, তাহলে তারও উচিত আমার বিষয়টা ভালোভাবে বুঝে সরি বলা। সুফি খালা, আপনি একটু বাইরে যান, আমি জামাটা চেঞ্জ করে নিচে আসছি। খালামণিকে বলুন না আমি যাব না। লাকেজ থেকে সাদামাটা জামাটা বের করে কাউকে কল লাগালো ফিহা। বাবাকে কল করে না আসার জন্য বারণ করে দিল। এদিকে সুফিয়া নিজের উদ্দেশ্য সফল হয়ে গেলেই রুম থেকে সন্তর্পণে বেরিয়ে গেলেন। লম্বা বারান্দা অতিক্রম করে আরেকটা রুমের সামনে আসতেই মুখটা ঠিক ডান দিকে ফেরালেন। সেখানে দরজায় আলতো হেলান দিয়ে কফি খাচ্ছিল সাইদ। সামনে দাঁড়ানো সুফিয়ার দিকে ভ্রু দুটো একবার কপালে তুলে ক্ষুদ্র ইশারা করলো সে। ক্ষুদ্র ইশারাটা ধরতে পেরে সুফিয়া মিচকি হাসি দিয়ে তাকালেন। ছোট্ট ভাবার্থটা বুঝতে পেরে ঠোঁটের ডান দিকে এক পেশে হাসিটা ফুটে উঠল সাইদের। কফিতে চুমুক দিতে দিতেই বা হাতের দু আঙ্গুল কপালের কাছে তুলে স্যালুট ভঙ্গিতে ইশারা করল। তা দেখে পৌর সুফিয়া প্রসন্ন মুখে ফিক করে হেসে দিলেন। কাছে এসে চলে গেলেন নিচে। পিয়া নাস্তার জন্য সিঁড়ি দিয়ে নামতে নিলে ডাইনিং টেবিলে থেকে হুলস্থুল কাশির শব্দ শোনা গেল। যক্ষা রোগীর মতো কেশিয়ে যাচ্ছে ফিমা। গ্লাস ভর্তি পানিটা এক চুমুকে খেতে খেতেই সাধারণ পোশাকে হাজির হলেও ফিহা। বড় বোনের নাজুক অবস্থা দেখে বিস্ময়সূচকে বলল, তোমার কি হলো আপু? তুমি ঠিক আছো? পানিটা খেয়ে একটু নিস্তার পেল ফিমা। চোখের পাতা বন্ধ করে হ্যাঁ সূচিকে বোঝালো সে এখন ঠিক আছে।
আফসানা সরু চোখে ফিমার দিকে তাকিয়ে কাপের হ্যান্ডেলটা তর্জনীতে পেঁচিয়ে নিলেন। চাটা ঠোঁটের কাছে আনতে আনতেই বললেন, এতক্ষণ তো ঠিকই ছিলে, হঠাৎ ফিহাকে দেখে যক্ষার জীবাণু কোত্থেকে উদয় হলো? ফিমা চট করে দু চোখের পাতা খুলে অপ্রস্তুত চোখে তাকালো। নিজেকে পরিষ্কার করবার জন্য সাথে সাথেই দাবর দেখিয়ে বলল, আরে না, কি বলছো এসব? আমি ওকে দেখে কাশতে যাব কেন? আমার গলায় রুটি আটকে যাওয়ায় কাশি শুরু হয়েছে, সেদিকে তুমি যক্ষার কথা বলছো। তুমি শুধু শুধু আমার উপরে কারণ চাপাচ্ছ খালামণি, এগুলো কেন করছো? আফসানা ভালো করেই জানেন অকপটে মিথ্যা বলছে এখন। তার চেয়ে বড় কথা, যেই মেয়ে নিজের সহোদর বোনকে একদমই দেখতে পারে না, আজীবন হিংসুটে স্বভাবের জন্য ছোট বোনকে অপদস্থ করতে করতে এসেছে, তারই আকস্মিক কাশির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে স্বভাবটা এখনো বদলায়নি। পিয়া কোনো দিকে ধ্যান না দিয়ে আপন মনে নাস্তা করছে তখন। এখনও নাস্তার টেবিলে বেয়াদব লোকটার সাথে মুখোমুখি হয়নি ওর। পিয়াকে দেখে নিশ্চয়ই সে বড় বড় চক্ষু মেলে হাঁ করে তাকিয়ে থাকবে, কিন্তু তাতে ফিহা পাত্তাই দিবে না একদম। উল্টাপাল্টা কিছু বললে তাকে তুলোধুনো করে ছাড়বে ফিহা। ওর চিন্তাশীল ভাবনাকে ধূলিসাৎ করে দোতলা থেকে ফোনে কথা বলতে বলতে নেমে এলো সাইদ। ডাইনিং টেবিলের দিকে ভ্রুক্ষেপ না করে চুপচাপ অফিসের প্রকাশাকে বেরিয়ে গেল সে। মুখে কোনো দানা পানি নিল না আজ। ফিহা নাস্তার দিকে গভীর মনোযোগ দিলেও ভেতরে ভেতরে কুণ্ঠিত প্রশ্ন এখন কিলবিল করছে, এই লোক এখন না খেয়ে চলে গেল কেন? ওর প্রতি যেটা দেখিয়ে কাজটা করলো না। ফিহা মুখটা আস্তে আস্তে বায়ে ঘুরিয়ে সদর দরজার ঠিক বাইরের দিকে দৃষ্টি দিল। অফ হোয়াইট শার্ট পরুয়া চুলগুলো সুনিপুণ করে আছড়ানো, সুদীর্ঘ উচ্চতাটা একটু বেশি লাগছে ওর কাছে। মানুষটা ডান হাতে কাপড স্লিপটার বাটন কবজির কাছে লাগাতে বুঝছিল। ফিহা শান্ত অথচ রসে দৃষ্টিতে তাকিয়ে থাকলে সেটা বাঁকা চোখে খেয়াল করলো সাইড। পাউটির চতুর্দিকে হালকা বাদামি রঙের সাইডগুলো টুকি টুকে ছিলে চলেছে ও। সাইডগুলো আলাদা করে শুধু নরম পাউটিটুকু, তা দেখে খুব সাবধান ঠোঁটে বক্র হাসিটা আড়াল করলো সাইড। পকেট থেকে ছোট্ট ডিভাইসটা ক্লিক করতেই অদূরে থামানো গাড়িটা টুটটুট শব্দ করে উঠল। বাড়িটা খালি, একমাত্র সুফিয়া ছাড়া কেউ নেই। আফসানা মরহুম শ্বশুরের রেখে যাওয়া ব্যবসাটা এখন নিজ আয়ত্তে সামলাচ্ছেন। মরহুম শ্বশুর যদি বিরাট বড় দায়িত্বটা আফসানার হাতে না দিতেন, তাহলে আজ ব্যবসায়িক মহলে যুক্ত হতেন না আফসানা। অন্যদিকে এ বাড়ির একমাত্র হর্তাকর্তা সোয়াদ আহমেদ জাকির, সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। চাকরির সুবাদে তিনি কর্মস্থলের কোয়ার্টারে আছেন এখন। ছুটির মৌসুম এলে এখানে এসে ঘুরে যান তিনি। রান্নাঘরে দুপুরে রান্না নিয়ে ব্যস্ত আছেন সুফিয়া। পুরো বাড়িটা নিরিবিলি পায়ে একটু একটু করে দেখিয়ে চলেছে ফিহা। বাড়ির বাইরে ঠিক ডান দিক তার বিশাল বড় গ্যারেজ। গ্যারেজের বিশাল বিশাল দরজা দুটো বন্ধ হয়ে একটি পেটমোটা তালা ঝুলছে। তালাটা দেখে মনে হলো সদ্য ব্যবহার করা কোনো তালা, যেটা মাঝে মাঝে খুলে ভেতরে প্রবেশ করা হয়। গ্যারেজটা দেখে কোনো অর্থেই বোঝা সম্ভব না এটা কোনো গাড়ি রাখার স্থান, বরং বাইরে থেকে দেখলে মনে হয় ছোটোখাটো প্রাসাদ তুলো একতলা বাড়ি। সেইটা বোধ হয় ভেতরের দিকেই, তাই দোতলায় উঠে মনোরম দৃশ্যটুকু দেখার সৌভাগ্য হলো না। হঠাৎ ডান কাঁধে কে যেন হাত রাখলে পলকেই শিউরে উঠল ফিহা। পেছন ফিরে তাকাতে সুফিয়াকে দেখতে পেল। সুফিয়া প্রসন্ন মুখে হাসতে হাসতে বলল, ফিহা নাকচ করে না ভঙ্গিতে মাথা নাড়ল। একবার সুফিয়ার দিকে তাকালো, আরেকবার কৌতূহলী চোখ দিয়ে গ্যারেজটার মায়াময় নিস্তব্ধতা পরখ করতে লাগলো। শুনশান নীরব শান্ত জায়গাটা সুউচ্চ গাছপালায় ঢেকে আছে, যেন লোকারণ্য থেকে সন্তর্পণে নিজেকে লুকিয়ে রেখেছে ওটা। ফিহা সেখান থেকে দৃষ্টি সরিয়ে পায়ের তলায় নরম ঘাসগুলো দেখতে দেখতে বলল, জায়গাটা খুব সুন্দর, এখানে এত শান্তি যে মন প্রাণ জুড়িয়ে যায়। আমি একটু ভেতরে ঢুকতে চাই খালা, এটা কি সম্ভব? সোফিয়া হাসি মাখা মুখটা উপরে তুলে বদ্ধ গ্যারেজটার পানে চাইল। ফিহার উদ্দেশ্যে পরিশ্রান্ত সুরে বলল, আমার কাছে তো চাবি নাই মা, এই গ্যারেজের চাবি শুধু সাইদের কাছে থাকে। ও এইখানে কাউরে ঢুকতে দেয় না। এইখানে যত গাছগাছালি দেখতেছো ওগুলা সব নিজের হাতে লাগানো, জায়গাটা ও খুব পছন্দের। ফিহা পলকের ভেতর দৃষ্টি তুলে সুফিয়ার দেখানো জায়গাটা দেখতে পেল। অসংখ্য ছোট ছোট চারা গাছ লাগানো জায়গাটা দেখে ফিহার কেন জানে বিশ্বাস হলো না এসব কাজ সত্যি ওই লোকটা করেছে। ফিহাকে নীরব থাকতে দেখে সুফিয়া আবার বলে উঠলেন,
গ্যারেজে এখন পর্যন্ত কেউ ঢুকে নাই, তোমার খালাও না। সাইদ এইখানে একলাই আহে, একলা সময় কাটাইয়া যায়। এর লেগা কিছু করতে পারলাম না। আহো খাইবা এখন। বাড়ির দিকে হাঁটা দিল অতিজন। দুপুরে কড়া রোদটা মরে গিয়ে কিছুটা তেজহীন হয়েছে। পিয়া কথাটুকু শোনার পর চাপা উদ্যোগে প্রশ্ন করে, খালা এটা কি নিষিদ্ধ জায়গা? সুফিয়া মাথার ঘোমটাটা টেনে বললেন, কইতে পারো। এইটা লইয়া আফার লগে একতর ঝগড়া হইয়া গেছে। আফার এইখানে গাড়ি রাখতে চাইছিল, পরে সাইদ বাবা এমন রাগারাগি শুরু করছে, এরপর থেকে এইখানে আর রাখে না। আফাই ওই মাথায় একটা গ্যারেজ বানাইয়া নিচ্ছে, ওইখানে গাড়ি ফাড়ি রাইহে দেয়। নরম ঘাস মারিয়ে দুজনে বাড়ির চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকলো। পিয়া হাত দুটো ধোয়ার জন্য সুফিয়ার পিছু পিছু রান্নাঘরে গেল। এখনো বুঝতে পারছে না ওই গ্যারেজটায় এমন কি আছে যেটার জন্য খালামুনি পর্যন্ত ঢুকতে পারে না। এই লোক নিজেকে আলাদা করে রাখে কেন? কি কারণে এমন উদ্ভট উদ্ভট কর্মকাণ্ড করে? সুফিয়া খাবার লাগাতে ব্যস্ত হলে ফিহা উজবুক দৃষ্টিতে বলে, একটা প্রশ্ন করি খালা, আপনার বাবা এমন অদ্ভুত কেন? ওই গ্যারেজে এমন কি লুকিয়ে রেখেছে যেটার জন্য তিনি কাউকেই যেতে দেন না? আপনি কি আসলেই কিছু জানেন না? অবান্তর প্রশ্ন শুনেই বিরক্ত হওয়ার কথা, কিন্তু সুফিয়া তার বদলে যেন এক চিলতে হাসি দিয়ে ফেললেন। পানির জগ নিয়ে ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে বললেন, ওইখানে এমন কিছু আছে যেটা দেহনের লিগা এখন উচিত সময় আহে নাই। কথাটায় কিন্তু রেখে শেষ করলো সুফিয়া। পিহা বিভ্রান্তিকর প্রশ্নের কাছে জীবুতুপো হয়ে চুপটি মেরে গেল। সুফিয়া খাবার বাড়তে বাড়তে সরল গলায় বলল, ও ভালো কথা, তোমার এই জিগাইতে মনে আসিল না। তোমার আব্বাই জ্বালানার কাহিনী কিছু ধরতে পারছে? পিয়া খাওয়া শুরু করতে শঙ্কিত চোখে বলল, না খালা, উল্টো এলাকার মুরব্বীরা বলছে খুব দ্রুত আমাদের বাড়িটা বন্ধ করতে। আমাদের বাসায় নাকি খারাপ জিনের আসর পড়েছে, কিন্তু আমি জানি ওইগুলো জিন ছিল না। পরপর দুদিন দুটো ভিন্ন কিছু জানালার বাইরে দাঁড়িয়েছিল। প্রথম দিন অন্য কেউ ছিল, আর দ্বিতীয় দিন অন্য কেউ। ওইগুলো জিন বা অন্য কিছু হতেই পারে না। জিন হলে আমি বাঁচতাম না খালা, আমাকে মেরে ফেলার মতো ভালো সুযোগ ছিল, আমি তো মরিনি। লাবিব চিন্তাও করতে পারেনি এমন কিছু শুনবে। মাথাটা ভোবো করছে, চোখ জোড়া বিস্ফোরিত হয়ে স্থির হয়ে গেছে। কান থেকে ফোনটা আস্তে আস্তে নামিয়ে ধপ করে রকিং চেয়ারে বসে পড়ল। এবার সে পুরোপুরি নিশ্চিত সাইদ গুরুতর কোনো পরিকল্পনা করে বসে আছে। একটু আগে ফাহিমের নাম্বারে কল দিয়েছে লাবিব, কিন্তু কারণবশত ফোনটা বন্ধ ছিল, কলটা যায়নি। লাবিবের কাছে আরও একটি নাম্বার ছিল যেটা দিয়ে কল করতেই ওপাশ থেকে কেয়ারটেকার ছেলেটা রিসিভ করে। নাম মাসুদ। সেটা কল রিসিভ করেই প্রশ্নসূচকে বলে, হ্যালো, কে? আমি লাবিব খন্দকার বলছি, ফাহিমের কলিগ। ফাহিম কি একটু পাওয়া যাবে? আমি ওর পার্সোনাল নাম্বারটা ট্রাই করেছি, কিন্তু ওটা বন্ধ। ভাইয়া তো হাসপাতালে, আপনি কিছু জানেন না? ছেলেটা কল রিসিভ করে প্রশ্নসূচকে বলে, লাবিব আশ্চর্য, কি বলছে এসব? হাসপাতালে মানে? লাবিব অস্থিরভাবে বলল, না তো, হাসপাতালে কেন? ওর কি হয়েছে? হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। ভাইয়ের তো 6 মাসের জন্য পঙ্গু, কোনো রকম হাঁটাচলা করতে পারবো না। পিঠে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা কিছু বয়ে গেল তার। লাবিব চোখ মুখ কঠিন করে স্থির চোখে থমকে গেছে। কেয়ারটেকার ছেলেটা আরও কিছু তথ্য জানিয়ে শেষমেশ কলটা দেয়, কিন্তু লাবিব তখনও স্বাভাবিক হতে পারেনি। ধপ করে রকিং চেয়ারে বসে পড়লে অবান্তর চিন্তাগুলো শুলের মতো বিকতে থাকে। সাইদ কোনোভাবেই চাচ্ছে না ওর অতীতের ঘটনা বর্তমানে এসে প্রভাব ফেলুক। তার মানে এইটুকু নিশ্চিত, ফাহিমের মাধ্যমে ফিহা শেখের ঘটনা সম্পূর্ণ গোপন রাখতে চাইছে। আর এই ঘটনা তখন থেকেই ঘটছে যখন ওর মস্তিষ্কে নাবিলা হক ঢুকেছে। হয়তো আপাত দৃষ্টিতে সাইদের কর্মকাণ্ড দেখলে যে কোনো মানুষ প্রচণ্ড ক্ষেপে যাবে, কিন্তু এর গুঁড়ো সত্যটা একবার ধরতে পারলে মানুষ সব কিছু খাপে খাপ বুঝতে পারবে। এটুকু বোঝার জন্য অবশ্যই ধৈর্য দরকার। এই ধৈর্যটাই ওর প্রতি কেউ দেখাতে পারল না। রাগী স্বভাব ও খিটখিটে মেজাজটার জন্য কেউ ওর অবস্থা দুদণ্ড বুঝতে চায়নি, বুঝতেও চায়নি কি চাইছে সাইদ। লাবিব ফোনটা নিয়ে ফাহাদের নাম্বারে কল বসালো। ফাহাদ কলটা রিসিভ করলে লাবিব লান গলায় বলল, ফিরে আসিস? ফাহাদ পিসির সামনে বসে অফিসের ফাইল চেক করছিল। কলটা লাউডে দিয়ে বলল, হ্যাঁ বল। লাবিব রকিং চেয়ারে গা ছেড়ে বিমর্ষ গলায় বলল, ভালো লাগছে না বন্ধু। আমি বুঝতে পারছি না কি করলে ঝামেলাটা মিটমাট হবে। চতুর্থ দিক থেকে প্রবলেম ফেস করছি, বাট সলিউশন বলতে কিছুই পাচ্ছি না।
মাউস নাড়ানো হাতটা থামিয়ে ফেল ফাহাদ। চট করে দৃষ্টি সরিয়ে ভ্রু কুচকে বলল, সব ঠিক আছে তো? তোর টোন এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে? ইজ এভরিথিং অল রাইট? লাবিব চোখ দুটো বন্ধ করে নিস্তেজ সুরে বলল। ফাহাদ ভ্রু দুটো আরো ভ্রু কুচকে শেষমেশ পিসিটাই বন্ধ করে দিল। লাউডে থাকা ফোনটা কানে চেপে অদ্ভুত স্বরে বলল, নাথিং ইজ রাইট। ফাইম হাসপাতালে একটু আগে ওর কেয়ারটেকারের সাথে কথা বললাম। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। কাজটা হকি স্টিক দিয়ে করা। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না লাবিব, আমাকে কাইন্ডলি বুঝিয়ে বল। ও কি নাবিলার প্রতি কোনোভাবে সিরিয়াস? যদি সিরিয়াস না হয় তাহলে এরকম আচরণ করছে কেন? এরকম আচরণ তো ফিহার বেলায় করেনি। বলতে পারলাম না, ও আমার কাছে কিছুই খুলে বলে না। ইচ্ছে হলে দু একটা প্রশ্নের জবাব দেবে, না হলে চুপ করে থাকবে। ফিয়ার কেস পুরোই আলাদা। ফিয়া নিজ থেকে ছলাছাতুরি করে ওর সাথে কন্ট্যাক্ট হয়, কিন্তু নাবিলা তো একবারই অন্য দাঁতের মানুষ। সেদিনের কথাবার্তা দ্বারা এইটুকু বুঝে গিয়েছি ও ফিয়ার মতো শয়তানি চিন্তা ভাবনা নিয়ে থাকে না। ওর মনটা স্বচ্ছ, ও সবাইকে বুঝতে জানে। কথায় কথায় আরও একটা ব্যাপার বুঝতে পারছি, ও সাইদের প্রতি অ্যাট্রাকটিভ না। এটা তো অসম্ভব মার্কে কথা বলছিস। ফিয়া যেখানে প্রথম দিন আসতে না আসতেই সাহিদের রুমে লুকোচুরি শুরু করে দিয়েছিল, সেখানে নাবিলার মধ্যে এতটুকুই তুই আইডেন্টিফাই করলি? আমি একটু হলো মানুষ চিনি। নাবিলা হয়তো বয়সে অল্প, কিন্তু ওর কথাবার্তা ম্যাচুরড ব্যক্তির মতো লাগে। কিছু শিক্ষিত মেয়েরা লেখাপড়া শিখে নিজেদের বিরাট কিছু মনে করে। নিজের ইউনিক ফরমান করার জন্য মাঝে মাঝে দেখবি আলগা ঢং করে কথা বলে, ওটাকে বলে ন্যাকা। এই ন্যাকামো আমি ফিমার মধ্যে দেখেছি, কিন্তু নাবিলার মধ্যে কিছুই দেখিনি। মেয়েটা ওর বয়স অনুযায়ী যথেষ্ট ম্যাচুরড। সামনে দেখিস আরও ম্যাচুরড হবে। আজকেই ফার্স্ট শুনতেছি দোস্ত, কোনো মেয়ে যে সাইদরে গুলুমুলু নজরে দেখে না, এটাই প্রথম। এই পর্যন্ত যা যা কেস দেখেছি সেই অনুপাতে বিবেচনা করলে নাবিলা সব কিছু পাল্টে দিল। ফাহাদ, মেয়েদের ছোট করবি না। তোর এটা মাথা রাখা দরকার, হাতের 10টা আঙ্গুল এক সমান না। সব মেয়েরাই যে ড্যাব ড্যাব করে তাকায় থাকে, এটা বাবা বল। কেউ না কেউ অবশ্যই এমন হইব যে আমাদের চিন্তার বাইরের আচরণ করবে। এটা এক হিসেবে পজিটিভ সাইন। সাইদরে সামলানো ইজি কাজ না। এটা দুর্বল, অধৈর্য আর ফ্রাস্ট্রেটেড মানুষ দ্বারা কখনোই সম্ভব না। যেহেতু তোর ভাষ্যমতে নাবিলা ম্যাসিউর, সেখানে আমি ধরে নিতে পারি ও সাইদকে ঠিকঠাক বুঝতে পারবে। আমি তুই যেখানে সবার সাথে মিলেমিশে নিজেদের প্রবলেম শেয়ার করতে পারি, এইটা কিন্তু সাইদ পারে না। এই সামান্য কাজটাই আজ পর্যন্ত করতে পারে নাই। ওর রাগের বাইরে যেই ডিসেন্ট চেহারা লুকায়া থাকে, ওইটা যদি কেউ একবার বুঝতে পারে, তাহলে আমি তোরে গ্যারান্টি দিলাম ওই মেয়ে সবচাইতে লাকি পার্সন হবে। পাথরও ভাঙে, লোহাও গলে। একবার যদি সাইদকে বুঝতে পারে, তাহলে ওর মতো মানুষটারে কোনোদিন সেরে যাওয়ার কথা মাথায় আনবো না। তোর কি মনে হয় সাইদ রোমান্টিক? আবার জিগায়, অয় তোর চাইতেও রোমান্টিক। দেখগে যে গোমরামুখী খ্যানর খ্যানর পুরুষরা স্ত্রীর নিকট প্রেমময় হইয়া থাকে। তাহারা স্ত্রীর প্রেম ভালোবাসা পাইবার জন্য যে কোনো সব কিছুই করিবার জন্য সচেষ্ট। হিসাব বুঝেছিস? ফাহাদ সাধু মিশ্রিত ভাষাটা এমন হাস্যকরভাবে বলল যে তা শুনে সিরিয়াস মোমেন্টেও হেসে দিয়েছে লাবিব। ওপাশ থেকে তীব্র হাসির শব্দ শুনে ফাহাদও এখন মিচকে হাসি দিয়ে দুষ্টু দুষ্টু গলায় বলল, যা বেটা, হাসিস কেন? সত্যি কথা তো বলতেছি। আমার আব্বারে দেখলাম আজীবন আম্মার সাথে দা বটি লইয়া খুনাখুনি টাইপের ঝগড়া করতে, অথচ দেখ আমরা 5 ভাই বোন। এক সকালে আব্বার সাথে ঝগড়া করে পরের দিন সকালে নাস্তা বানায় খাওয়ায়। লাবিব বহু কষ্টে হাসি থামিয়ে বলল, তুই কি জীবনে চিরাস হবি না রে পাগলা? লাবিবের কথাকে সুন্দরভাবে অগ্রাহ্য করলো ফাহাদ। ঠোঁটে মিটিমিটি হাসি দিয়ে বলল, সাইদ একটা পুংটা, ওর ঘরে কতগুলো হয় দেখিস। আর নিজেকে থামাতে পারল না লাবিব। হো হো হাসিতে কথা বন্ধ হয়ে যায়। ফাদের কথায় হাসতে হাসতে সম্মতি জানিয়ে কলটা কেটে দেয় সে। ফাহিমকে একবার দেখে আসবে কিনা সেটাই এখন ভাবছে।
হকি স্টিকের বাড়ি খেয়ে কতটুকু টাইট হয়েছে সেটা দেখার জন্যই মনটা ছটফট করছে। একবার কি দেখে আসবে? স্বয়ং যে বান্দা জুনায়েদ সাইদকে ব্ল্যাকমেল করার দুঃসাহস দেখিয়েছে, তার অবস্থা কেমন হয়েছে সেটা কি একবার চাক্ষুষ দেখা উচিত না? অবশ্যই উচিত। কিছু জিনিস নিজ চোখে না দেখলে আত্মা শান্তি হয় না। বিকেলের আঁচটা কমে গিয়ে সন্ধ্যের ছায়ায় ডুবে যাচ্ছে। ধীরে ধীরে নিভে যাওয়া আকাশটা এখন সন্ধ্যের আঁচে বেগুনি আভায় ছেয়েছে। পাখিদের উল্লাসিত দল এখন নিরে ফেরার জন্য মগ্ন। সহসা প্রকৃতির ব্যস্ত অবস্থা নীরবতার চিত্রে ছাপিয়ে যাচ্ছিল। থাই গ্লাসটা সরিয়ে গ্রিলহীন জানালার বাইরে তাকিয়ে আছে ফিহা। নিচে খালি লনটা এখন এনার্জি বাল্বে আলোতে উজ্জ্বল হয়ে আছে। বিশাল বড় গেটটা দিয়ে এখনো খালামুনির গাড়িটা ঢুকেনি। পাশের রুমে ফিমা আপু কলেজ থেকে ফিরে এখন রেস্ট নিচ্ছে। দরজাটা ভেতর থেকে আটকে রেখেছে বিধায় টুকটাক কথা বলারও সুযোগ নেই।